আগের দিন তোমাদের আমি শিক্ষণ বিষয়টি কি, কাকে বলে, শিক্ষণের কি কনসেপ্ট রয়েছে, তার কি বৈশিষ্ট্য, শিক্ষণের কি উপাদান, এগুলো সম্পর্কে বলেছি। আজকে আমি বলবো যে শিক্ষণের নীতি বা ম্যাক্সিমস বা প্রিন্সিপাল যেটাকে বলি, আসলে শিক্ষণের নীতি বলতে আমরা কি বুঝি। দেখো, শিক্ষণ বিষয়টা আমি কি বলেছিলাম, যে শিক্ষণ কে করাবে? শিক্ষক করাবে। কাকে করাবে? শিক্ষার্থীকে করাবে। তাহলে আগে এই শিক্ষণ বিষয়টা ছিল শিক্ষক কেন্দ্রিক, আমাদের টিচিং বিষয়টা ছিল শিক্ষক কেন্দ্রিক, কিন্তু মডার্ন এডুকেশনে এটা বলা হচ্ছে শিক্ষার্থী কেন্দ্রিক। মানে আমাদের শিক্ষণটা তখনই যথাসম্ভব সম্পন্ন হবে যখন তুমি একজন শিক্ষার্থীকে শেখাতে পারবে, তখনই শিক্ষণটা যথোপযুক্ত হবে। তাই এই যে আমরা শিক্ষার্থীকে শেখাবো, যে শিক্ষণটা শিক্ষার্থীদের হবে, সেটা কি কি নীতি বা কি কি ম্যাক্সিমস মেনে চললে বা কি কি নীতি নিয়ম পদ্ধতি মেনটেন করে পড়ালে শিক্ষণটা খুব সুন্দর এবং যথোপযুক্ত হবে, সেই নীতিগুলো কি কি সেটা সম্পর্কে আজকে বলবো। দেখো, প্রথমে রয়েছে জানা থেকে অজানা। আমি পরের স্লাইডে ইংলিশটাও দিয়ে দিয়েছি। দেখো, নোন টু আননোন। দেখো, আমরা জানা থেকে অজানা বলতে কি বুঝি? জানা জিনিস মানে শিক্ষার্থী প্রথমে যে জিনিসটা জানে সেটা নিয়ে প্রথমে বলতে হবে, দেন যেটা জানে না সেটা বলতে হবে। কীরকম? ধরো, মানে জানা জিনিস মানে আমরা দেখবে যখন কোনো জিনিস শিক্ষার্থীকে পড়াই তখন তাদের পূর্ব জ্ঞানটা জেনে নিই। এই পূর্ব জ্ঞানটাই হচ্ছে জানা জিনিস, অর্থাৎ শিক্ষার্থীকে যে বিষয়টা আমি পড়াবো সেই বিষয়টার কি বা কতটুকু অংশ শিক্ষার্থী জানে সেটা আমাদের আগে জেনে নিতে হবে, এবং তারপরে তার অজানা বিষয়গুলোকে জানাতে হবে। যেমন ধরো, উদাহরণ দিয়ে যদি বলি, ধরো তুমি শিক্ষার্থীকে বৃষ্টিটা কিভাবে হচ্ছে সেটা শেখাবে। কোনো শিক্ষার্থীরা প্রথমে কিন্তু বৃষ্টি জিনিসটা দেখেছে, বৃষ্টি আকাশ থেকে পড়ে জানে, ঠিক আছে, বৃষ্টি একটা জলের ফোঁটা এটুকু জানে, যখন বৃষ্টি হয় তখন আকাশে কালো মেঘ করে, এগুলো জানে। তাহলে এই জানা বিষয়গুলো তাদেরকে ছোট ছোট প্রশ্নের মাধ্যমে জিজ্ঞাসা করে আমরা জেনে নিলাম। কিন্তু এই বৃষ্টিটা কি কি প্রসেস মেনটেন করে তারপরে আকাশ থেকে ঝরে পড়ে, এইটা তোমার শেখানোর বিষয়। এই বিষয়টা কিন্তু শিক্ষার্থী জানে না। তাহলে তুমি যখন শিক্ষার্থীকে পড়াবে, প্রথমে তার জানা বিষয়গুলো জিজ্ঞাসা করে নেবে বা তাকে জানাবে যে বৃষ্টির সময় কীরকম হয়। হ্যাঁ, আকাশে কালো মেঘ দেখা যায়, কিন্তু এই কালো মেঘের পেছনের কারণটা কি, বা বৃষ্টির জলটা ঠিক কোথা থেকে আসছে, অর্থাৎ বৃষ্টির যে প্রসেসটা কিভাবে তৈরি হচ্ছে, এটা হচ্ছে শিক্ষার্থীদের অজানা বিষয়। তাহলে বোঝা গেল যে জানা থেকে অজানায় আমরা কিভাবে যাব। প্রথমে শিক্ষার্থীকে বৃষ্টি, মেঘ, জল এগুলো সম্পর্কে জানাবো, দেন বৃষ্টির প্রসেসটা জানাবো। আশা করি বোঝা গেছে নোন টু আননোন এবং জানা থেকে অজানা বিষয়টি কীরকমভাবে হতে পারে। তারপরে রয়েছে, দেখো, সহজ থেকে কঠিন, আর ইংলিশে রয়েছে সিম্পল টু কমপ্লেক্স। আচ্ছা, সহজ থেকে কঠিন। কোনো জিনিস যখন শিক্ষার্থীকে পড়ানো হয় তখন প্রথমেই যদি কঠিন জিনিসটা আমরা পড়াই তাহলে শিক্ষার্থীরা আগ্রহ পাবে না, তাই তো? সেজন্য বলা হয় সবসময় সহজ জিনিসগুলোকে আগে পড়াতে, দেন কঠিন বিষয়গুলোকে পড়াতে। যেমন ধরো, যখন আমরা প্রথম অঙ্ক শিখেছিলাম বা তুমি যখন কাউকে ম্যাথ শেখাতে যাবে, প্রথমেই কিন্তু আমরা সরল করতে দেব না, কারণ সরলে যোগ, বিয়োগ, গুণ, ভাগ এতগুলো জটিল প্রক্রিয়া থাকে। তাহলে প্রথমে কি করব? যোগ, বিয়োগ, গুণ, ভাগ এগুলোকে আলাদা আলাদা করে শিখিয়ে নেব, কারণ যোগ, বিয়োগ, গুণ, ভাগ এই জিনিসগুলো আলাদা আলাদা করে সহজ, কিন্তু একসঙ্গে কঠিন। তাহলে আমাদের শিক্ষার্থীকে যখন কোনো বিষয় শেখাবো তখন কি করব? প্রথমে সহজ বিষয়গুলো শেখাবো, তারপরে জটিলতর দিকে যাব। সহজ থেকে কঠিন, সিম্পল টু কমপ্লেক্সে যাব। দেন দেখো, রয়েছে মুহূর্ত। এটা হচ্ছে ভুল হয়েছে, এটা মূর্ত হবে। মূর্ত থেকে বিমূর্ত। অর্থাৎ ইংলিশে দেখে নাও 3 নম্বরটা, কংক্রিট থেকে অ্যাবস্ট্রাক্ট, তাই তো? তার মানে আগে জেনে নিই আমরা যে মূর্ত বলতে কি বুঝি। মূর্ত মানে হচ্ছে আমাদের চোখের সামনে যে বিষয়টি বা যে জিনিসটি বা যে বস্তুটি বিদ্যমান, আমরা যে জিনিসটাকে চোখে দেখতে পাচ্ছি সেটাকে আমরা মূর্ত বিষয় বলি। আর বিমূর্ত মানে কি? যেটা আমরা চোখের সামনে দেখতে পাচ্ছি না, আমরা ভেবে নিচ্ছি। তাহলে ধরো, শিক্ষার্থীকে আমরা সৌরজগৎ বিষয়টি শেখাবো, তাহলে সৌরজগৎ জিনিসটা কিন্তু আমরা কেউ চোখে দেখিনি,
খালি চোখে আমরা কোনোদিন সৌরজগৎ দেখতে পাবো না। তাহলে আমরা কি দেখেছি? সূর্যকে দেখেছি। তাহলে শিক্ষার্থীকে প্রথমে সূর্যের কথাটা বলবে বা বলতে হবে, তারপরে বলতে হবে যে সৌরজগৎ কী। মানে সূর্য বিষয়টা ওদের কাছে মূর্ত বিষয়, ওরা দেখেছে, বাট বিমূর্ত বিষয় কোনটা? সৌরজগৎটা। প্রথমে সূর্য বিষয়টাকে প্রথমে বলতে হবে বা সূর্য জিনিসটাকে জানাতে হবে, দেখাতে হবে, বোঝাতে হবে, তারপরে সৌরজগতে যেতে হবে। অর্থাৎ কী বোঝা গেল? প্রথমে শিক্ষার্থীদের মূর্ত বিষয়টাকে তুলে ধরে চোখের সামনে যে জিনিসটা দেখা যাচ্ছে সেই জিনিসটাকে দেখিয়ে তারপরে বিমূর্ত বা তার পিছনের প্রসেসটা বা জিনিসটা দেখাতে হবে। এই যে যেমন আগে আমি বৃষ্টির ক্ষেত্রে বললাম, ধরো যে বৃষ্টিটা ধরো চোখে দেখা যায়, কিন্তু বৃষ্টির যে প্রসেসটা, যেমন ধরো জলীয় বাষ্প, এটা আমরা চোখে দেখতে পাই না। তারপরে নদীর জল সূর্যের তাপে গরম হয়ে যে বাষ্প হয়ে ওপরের দিকে উঠছে, এই যে বৃষ্টির প্রসেসটা, এটা কিন্তু আমরা চোখে দেখতে পাই না। আমরা চোখে কি দেখতে পাই? যে বৃষ্টি আকাশ থেকে ঝরে পড়ছে। তার মানে কি? শিক্ষার্থীকে প্রথমে সেই জিনিসটা দেখাতে হবে যেটা সে চোখে দেখতে পায়, অর্থাৎ বৃষ্টি আকাশ থেকে ঝরে পড়ছে, সেটাও দেখতে পায়। দেখতে পায় না কি? তার পেছনের প্রসেসটা, সেটা হচ্ছে বিমূর্ত। 4 নম্বরে দেখো বিশ্লেষণ থেকে সংশ্লেষণ, আর ইংলিশে রয়েছে অ্যানালাইসিস টু সিনথেসিস। এবার প্রথমে বলি বিশ্লেষণ বিষয়টি কী। বিশ্লেষণ মানে হচ্ছে কোনো বিষয়কে বা কোনো জিনিসকে, ধরো আমার কাছে একটা খেলনা গাড়ি রয়েছে, সেই খেলনা গাড়িটাকে আমি অ্যানালাইসিস করব। কীরকম করে করব? দেখবে আমরা ছোটোবেলায় বেশিরভাগ জিনিসটাকে ভালো করে বোঝার জন্য ভেঙে ভেঙে প্রত্যেকটা পার্ট খুলে খুলে দেখি। অ্যানালাইসিস বিষয়টা ঠিক সেরকম। বিশ্লেষণ মানে হচ্ছে ছোট ছোট অংশে বিষয়টাকে ভেঙে নেওয়া, সেটা হচ্ছে অ্যানালাইসিস। মানে যখন আমরা শিক্ষার্থীদের কোনো বিষয় পড়াবো তখন সেই বিষয়টাকে ছোট ছোট অংশে ভেঙে নেব। ছোট ছোট অংশে ভেঙে নিলে, যেমন ধরো আমি তোমাদের শিক্ষণটা শেখাচ্ছি, শিক্ষণ একটা বড় প্রসেস, কিন্তু সেটাকে ছোট ছোট অংশে ভেঙে নিচ্ছি। প্রথম দিন আমি কি ভেঙেছিলাম? যে কনসেপ্ট অফ টিচিং আর ক্যারেক্টারিস্টিক্স অফ টিচিং, এটা হচ্ছে টিচিংয়ের খুব ছোট একটা অংশ। আজকে একটা বেছে নিয়েছি যে ম্যাক্সিমস অফ টিচিং। তার মানে কি? আমি শিক্ষণ বিষয়টাই কিন্তু শেখাচ্ছি, কিন্তু সেটা থেকে ছোট ছোট অংশ ভেঙে নিচ্ছি। এটা হচ্ছে আমার অ্যানালাইসিস। তারপরে দেখো রয়েছে সংশ্লেষণ। সংশ্লেষণ মানে হচ্ছে এই যে ছোট ছোট বিষয়গুলোকে ভাঙলাম, এই বিষয়গুলোকে ব্যাখ্যা করে নতুন কিছু ক্রিয়েট করা, বা এই বিষয়গুলো ছোট ছোট যে বিষয়গুলোকে আমি আলাদা করলাম, এই যে আমি এখন তোমাদের ম্যাক্সিমসটাকে অ্যানালাইসিস করে আলাদা করে নিয়েছি, এবং এখন কি করছি? এই ম্যাক্সিমস বলে এই ছোট্ট অ্যানালাইজিং পার্টটাকে ব্যাখ্যা করছি, মানে আমি সংশ্লেষণ করছি। এবং এই অ্যানালাইজিং পার্ট থেকে যদি নতুন কিছু ক্রিয়েট হয় তাহলে সেটা সংশ্লেষণের মধ্যেই পড়বে। নেক্সট দেখো নির্দিষ্ট থেকে সাধারণ। ইংলিশে রয়েছে পার্টিকুলার টু জেনারেল। নির্দিষ্ট বিষয় থেকে সাধারণ বিষয়, যেমন ধরো নির্দিষ্ট বিষয়, ধরো কোনো পাখি। তো পাখি হচ্ছে একটা প্রজাতি, তাই তো? পাখিদের মধ্যে বিভিন্ন ধরনের পাখি আছে। তো সাধারণ বিষয় হচ্ছে পাখি প্রজাতিটা, আর নির্দিষ্ট বিষয় হচ্ছে, ধরো আমি বললাম পায়রা। পায়রা হচ্ছে একটা পাখি। তাহলে প্রথমে যখন শিক্ষার্থীকে কোনো জিনিস শেখাবো তখন সেই প্রজাতির একটা নির্দিষ্ট উদাহরণ বলতে পারো। ধরো তোমরা শিক্ষার্থীদের পাখি সম্পর্কে পড়াবে, তো পাখি সম্পর্কে পড়াতে গেলে প্রথমে একটা পাখির কথা বলবে যেটা ওরা দেখেছে বা জানে। ধরো তুমি বললে পায়রা, এই পায়রাটা হচ্ছে নির্দিষ্ট অংশ। এবার তুমি পায়রার বৈশিষ্ট্যগুলো আস্তে 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 বলছো। পায়রার কী থাকে? পালক থাকে, দুটো পা থাকে, একটা ঠোঁট থাকে। এই বিষয়গুলো বা এই যে পার্টিকুলার জিনিসগুলো, এগুলো কিন্তু প্রত্যেকটা পাখির থাকে। তাহলে প্রথমে পায়রা, পায়রা থেকে পায়রার বৈশিষ্ট্য, তারপরে পাখি প্রজাতির বৈশিষ্ট্য। এই যে আমরা নির্দিষ্ট বিষয় থেকে একটা কংক্রিট ধারণায় যাচ্ছি, অ্যাবস্ট্রাক্ট থেকে একটা কংক্রিট ধারণায় যাচ্ছি, এটা হচ্ছে নির্দিষ্ট থেকে সাধারণ। এই রকম নীতিতে শিক্ষার্থীদের শিক্ষণ দিতে হয়। 6 নম্বরে দেখো আরোহী থেকে অবরোহী। এই আরোহী আর অবরোহী এই বিষয়টা আমাদের জানতে হবে যে আরোহী কি, অবরোহী কি। দেখো ইন্ডাকটিভ টু ডিডাকটিভ। তো ইন্ডাকটিভ বা আরোহী হচ্ছে, এক কথায় যদি বলি, আরোহী হচ্ছে উদাহরণ থেকে সংজ্ঞা, আর অবরোহী হচ্ছে সংজ্ঞা থেকে উদাহরণ। মানে প্রথমে কোনো শিক্ষার্থীকে যদি তুমি কোনো কিছু সংজ্ঞা বলো, তাহলে কিন্তু শিক্ষার্থী
ইন্টারেস্ট পাবে না বা আগ্রহ থাকবে না, মনোযোগী হবে না। কিন্তু কোনো বিষয় যদি উদাহরণটা আগে তুলে ধরা হয়, তখন কিন্তু সেই উদাহরণ থেকে যখন তাকে সংজ্ঞাটা কিভাবে আসছে এটা তুমি বলে দেবে, তখন কিন্তু সংজ্ঞাটার মধ্যে কিছু ইন্টারেস্ট বা বোধগম্যতা খুব সুন্দর হয়। তো আরোহী মানে বোঝা গেল, কি বুঝলাম? ইন্ডাকটিভ বা আরোহী মানে হচ্ছে উদাহরণ থেকে সংজ্ঞা, আর অবরোহী মানে মনে রাখবে সবসময় সংজ্ঞা থেকে উদাহরণ। এটা হচ্ছে মনে রাখার সহজ পদ্ধতি, ঠিক আছে? তো শিক্ষককে কী করতে হবে? সবসময় আরোহী থেকে অবরোহীতে যেতে হবে, কারণ আরোহী পদ্ধতিটা শিক্ষার্থীদের কাছে খুব সহজ হবে, এবং আরোহীর ঠিক বিপরীত হচ্ছে অবরোহী। তার মানে ধরো কোনো ওই যে পাখির যেমন উদাহরণটা দিলাম আগেরটায়, যে নির্দিষ্ট থেকে সাধারণের ফিচার্স আর আরোহীর ফিচার্স কিছুটা কিন্তু একরকম। যেমন ধরো তোমাকে পাখির উদাহরণ বললাম আমরা কি, পায়রা। তো পায়রাটা হচ্ছে উদাহরণ। এবার পায়রার ফিচার্স দেখে আমরা পায়রার একটা সংজ্ঞা তৈরি করব, যে হ্যাঁ পায়রা এরকম এরকম কালারের হয়, এরকম এরকম ফিচার্স রয়েছে, পা আছে, ঠোঁট আছে, এগুলো কি হবে? সংজ্ঞায় চলে যাবে। তাহলে আমরা পায়রাটা উদাহরণ থেকে কি গেলাম? সংজ্ঞায় গেলাম। এটা হচ্ছে আরোহী পদ্ধতি। শিক্ষককে সবসময় সংজ্ঞা থেকে উদাহরণে যেতে হবে, উদাহরণ থেকে সংজ্ঞায় যেতে হবে। প্রথমে উদাহরণটা নিয়ে কথা বলতে হবে বা তাদের মধ্যে ইন্টারেস্ট গ্রো করতে হবে, তারপরে সেই উদাহরণটার যে ফিচার্সগুলো আছে সেগুলো থেকে সংজ্ঞা বিষয়টা তৈরি করতে হবে। তাহলে শিক্ষককে সবসময় আমরা কি বুঝলাম? যে আরোহী থেকে অবরোহী পদ্ধতিতে পড়াতে হবে। প্রথমে উদাহরণ, তারপরে সংজ্ঞা। তারপরে আছে প্রকৃত থেকে প্রতিনিধিত্বমূলক। এটা ইংলিশটা কি রয়েছে? আগের ভিডিওতে আমি তোমাদের 5 নম্বর আরোহী, 6 নম্বর আরোহী থেকে অবরোহী এই পর্যন্ত বলেছি। 7 নম্বরে দেখো রয়েছে প্রকৃতি থেকে প্রতিনিধিত্বমূলক, অর্থাৎ এটা ইংলিশে হবে 8 নম্বরটা, অ্যাকচুয়াল টু রিপ্রেজেন্টেটিভ। অর্থাৎ প্রকৃত থেকে প্রতিনিধিত্বমূলক। প্রকৃত বলতে আমরা কি বুঝি? প্রকৃত মানে হচ্ছে বাস্তব, যেটা সত্যি, যেটা আমি চোখের সামনে দেখতে পাচ্ছি, প্রকৃত জিনিসটা, সেটা হচ্ছে প্রকৃত। আর প্রতিনিধিত্বমূলক মানে সেই প্রকৃত যে বাস্তব বিষয়টা, সেটার প্রতিনিধি স্বরূপ যদি আমি কোনো কিছুকে তৈরি করি, সেটা হচ্ছে প্রতিনিধিত্বমূলক। অর্থাৎ দেখো, কোনো একটা উদাহরণ সহকারে বলি, শিক্ষার্থীকে তুমি লাইব্রেরি সম্পর্কে জানাবে, লাইব্রেরি কীরকম হয়, তার কী কী ফিচার্স আছে, কীরকমভাবে লাইব্রেরি সেটিংস করা হয়, এভরিথিং। তো তুমি যদি শিক্ষার্থীকে প্রকৃত লাইব্রেরি থেকে বাস্তব লাইব্রেরিতে নিয়ে গিয়ে বিষয়টি শেখাও বা জানাও, তো তার শিক্ষণটা অনেক বেশি রিয়েল হবে। আর যদি লাইব্রেরির একটা মডেল বা চার্ট তৈরি করে শিক্ষার্থীকে সামনে উপস্থাপন করে শেখানো হয়, তখন তার শিক্ষণটা তুলনামূলক প্রকৃত বাস্তব উদাহরণের থেকে কম হবে। তাই বলা হচ্ছে শিক্ষককে সবসময় প্রকৃত থেকে প্রতিনিধিত্বমূলক নীতি গ্রহণ করতে হয়। যদি বাস্তব এবং প্রকৃত উদাহরণ বা বাস্তব প্রকৃত বিষয়বস্তুটি তুলে ধরা যায় সামনে, তাহলে শিক্ষণ অনেক সুন্দর হবে। আর যদি প্রতিনিধিত্বমূলক বিষয় বা মডেল চার্ট ব্যবহার করা হয়, তাহলে তুলনামূলক প্রকৃত থেকে প্রতিনিধিত্বমূলক শিক্ষণের কোয়ালিটিটা কম হবে। নেক্সট দেখো, মনোবৈজ্ঞানিক থেকে যুক্তিগত। এখানে রয়েছে দেখো সাইকোলজিক্যাল টু লজিক্যাল। আচ্ছা, মনোবৈজ্ঞানিক বিষয়টা আমরা জানি যে মনোবৈজ্ঞানিক মানে হচ্ছে মনোবিজ্ঞান, আমাদের মাইন্ড বা সাইকোলজি। শিক্ষার্থীদের সবসময় তাদের সাইকোলজি বা মন বা ধারণ ক্ষমতা, বোধ ক্ষমতা, এই বিষয়গুলি মেনটেন করে পড়াতে হয়। এবং সেখান থেকে যুক্তিগত, অর্থাৎ শিক্ষার্থী যখন একজন শিক্ষকের কাছ থেকে শিখবে, তখন তাকে অবশ্যই যুক্তি দিয়ে শিক্ষার্থীকে সেই বিষয়টি, যেই বিষয়টি শিক্ষক শেখাচ্ছে, আমি ক্লাসে গিয়ে যে কোনো একটা বিষয় বা যে কোনো একটা কমেন্ট বললাম, সেটা কিন্তু শিক্ষার্থীরা আমার যুক্তির মাধ্যমে মেনে নেবে। কখনোই আমি বললাম বলে সেই কথাটা সত্যি বা সঠিক তা কিন্তু নয়। তাই বলা হচ্ছে যে সাইকোলজিক্যাল থেকে সাইকোলজিক্যালভাবে পড়াতে হবে। মানে ধরো শ্রেণীকক্ষে অনেক ধরনের শিক্ষার্থী থাকতে পারে, তাদের সাইকোলজিটা বুঝে সেই
সাইকোলজি অনুযায়ী এবং যুক্তি সহকারে যে কোনো কমেন্ট বা যে কোনো বিষয় প্রতিস্থাপনের আগে তারা যথাযথ যুক্তি প্রদান করে শিক্ষককে পড়াতে হবে। নেক্সট দেখো, সমগ্র থেকে আংশিক। ইংলিশে রয়েছে হোল টু পার্টস, মানে সমগ্র থেকে আংশিক আমরা বুঝতেই পাচ্ছি। সমগ্র মানে হচ্ছে পুরো বিষয়টি, আর আংশিক মানে একটা ছোট্ট অংশ। যেমন ধরো তোমাদের এই চ্যাপ্টারের নাম হচ্ছে শিক্ষণ, এটা হচ্ছে সমগ্র অংশ, আর আংশিক আমি যে একটা অংশ তোমাদের পড়াচ্ছি সেটা হচ্ছে আংশিক। সবসময় শিক্ষকের কি উচিত হবে, পুরো অংশটাকে একটা ছোট ছোট অংশকে ভেঙে নিয়ে সেই অংশটা নিয়ে আলোচনা করা। যেমন আজকে আমি করছি যে শিক্ষণ বিষয়টার একটা ছোট্ট অংশ ভেঙে নিয়ে সেটা নিয়ে আলোচনা করছি। তারপরে দেখো রয়েছে নির্দিষ্ট থেকে অনির্দিষ্ট, অর্থাৎ ডেফিনাইট টু ইনডেফিনাইট। অর্থাৎ নির্দিষ্ট বিষয় মানে হচ্ছে কোনো একটি নির্দিষ্ট অংশ, যে কোনো পাঠের একটা নির্দিষ্ট অংশ। শিক্ষকের শিক্ষণ সবসময় নির্দিষ্ট থেকে অনির্দিষ্টর দিকে হওয়া উচিত, কারণ নির্দিষ্ট বিষয়ের একটা সীমানা বা বাউন্ডারি থাকে। অর্থাৎ আমরা শিক্ষার্থীদের একটা নির্দিষ্ট কারিকুলাম মেনটেন করে এবং নির্দিষ্ট সিলেবাস মেনটেন করে পড়াই। অর্থাৎ শিক্ষার্থীর সেই ক্লাসে সেই সিলেবাস অনুযায়ী যেটুকু অংশ আমাদের জানানোর দরকার বা পড়ানোর দরকার সেটুকু অংশই জানাই। তাই বলে যে বিষয়টা আমি পড়াচ্ছি সেই বিষয়টা কি ততটুকু কিন্তু নয়, সেই বিষয়টা কিন্তু অনেক ভাস্ট, অনেক অনির্দিষ্ট বিষয় আছে। যেমন ধরো শিক্ষার্থীকে আমরা প্রথমে ভূগোলে ভূগোল শেখাই, কিন্তু ভূগোল বিষয়টা যখন আমরা শেখাচ্ছি, ভূগোল বিষয়টা কিন্তু ওইটুকুই নয়, ভূগোলের বাউন্ডারি অনেক বড়, ভূবিদ্যা পর্যন্ত চলে যায়। তো কিন্তু আমরা কিন্তু শিক্ষার্থীকে ভূবিদ্যা শেখাবো না, ভূবিদ্যার দিকে যাব না, আমরা ভূগোলের যে নির্দিষ্ট সিলেবাস বা অংশটা আমাদের সেই ক্লাসের জন্য রয়েছে সেইটুকুই কিন্তু পড়াবো। অর্থাৎ আমাদের শিক্ষার্থীদের কীরকম শেখাতে হবে, ডেফিনাইট থেকে ইনডেফিনাইটের দিকে যেতে হবে। মানে যেটুকু অংশ নির্দিষ্ট সিলেবাসে বা পাঠ্যক্রমে রয়েছে সেইটুকু অংশই শেখাবো, এবং আস্তে আস্তে ব্রিফ দিকে যাব। মানে ধরো ভূগোলের কোনো বিষয় বলি, ধরো সৌরজগৎ বিষয়টা কিন্তু এতটা ছোট নয় যেটুকু আমরা শিক্ষার্থীদের শেখানো হয়। সৌরজগৎ বিষয়টা অনেক বড়, কিন্তু সৌরজগতের যেটুকু অংশ আমাদের সেই ক্লাসে বা সেই সাবজেক্ট, ধরো ক্লাস 7-এ যেটুকু আছে সেটুকু অংশই শেখাবো। তাই বলে কি সৌরজগতের শেখা বা সৌরজগৎ সম্পর্কে নলেজ ওখানেই সীমিত? ওখানে সীমিত নয়, ওই ক্লাসের জন্য ওখানেই সীমিত। তো আমাদের শেখানোর পদ্ধতিটা হবে সেই নির্দিষ্ট অংশ থেকে অনির্দিষ্টর দিকে। আমরা নির্দিষ্ট একটা ব্যারিয়ার মেনটেন করে পড়াবো। আশা করি তোমরা নীতিগুলো বা ম্যাক্সিমসগুলো সম্পর্কে বুঝতে পেরেছো।